হৃদয়ারণ্য যে তটিনী পর্ব ৪ লিখেছেন অনিদ্রিতা আখি। অনিদ্রিতার শরীরে এক অদ্ভুত সঞ্চালন শুরু হলো। হুড়মুড় করে চেয়ারটি ছেড়ে উঠে দাঁড়ালো সে। তার মুক্ত চুলগুলো ক্ষিপ্রভাবে ঘাড়ের দুই পাশ দিয়ে সামনে এসে ঝুলিয়ে দিল। দরজার দিকে তাকিয়ে দেখতে পেল এক বলিষ্ঠ যুবক। তার ঠোঁটের মাঝে জ্বলন্ত সিগারেট। দুই আঙ্গুলের মাঝে ধোঁয়া উড়ে যাচ্ছে, আর সিগারেট আবার ঠোঁটে ফিরে যাচ্ছে। যতই সে অনিদ্রিতার কাছে এগিয়ে আসছে, যুবকের চেহারা ততই স্পষ্ট হতে থাকছে। প্রখর তীক্ষ্ণ তার চোখে, যেন সে কোনো কিছু খুঁজে বের করতে এসেছে। অনিদ্রিতার বুকের ধুকপুক বাড়ছে। ভয়, উদ্বেগ, আশঙ্কা মিশ্রণ একে একে তাকে আষ্টেপৃষ্ঠে ঘিরে ধরছে। সে যুবকের পিছে তাকিয়ে দেখতে পায় তার দরজার দুই পাশে দুইটা বডিগার্ড টাইপের লোক দাঁড়িয়ে আছে। বাইরে হয়তো আরও আছে। সে বুঝতে পারল এরা কারা আর কেন এসেছে। আজ হয়তো তার এখানেই জীবনের শেষ দিন। অনিদ্রিতা তার মনের অগণিত ভাবনার মধ্যে ডুবেছিল। ঠিক তখনই চেয়ারে গা ঘেঁষা আওয়াজে তার দৃষ্টি সেদিকে চলে গেল। যুবকটি পায়ের উপর পা তুলে এক হাতে সিগারেট ধরে, অন্য হাতে চেয়ারের পেছনে অবলম্বন হয়ে নিঃশব্দে বসে সিগারেট খাওয়ায় মগ্ন। ধূমপান করতে করতে যেন সে পুরোপুরি অন্য এক জগতে চলে যাচ্ছে, যেখানে তার চারপাশে মানুষ বলে কিছু নেই। সে সিগারেটে মগ্ন থাকা অবস্থায় অনিদ্রিতাকে গম্ভীর কণ্ঠে সামনে এসে দাঁড়ানোর আদেশ করল। কাম অ্যান্ড স্ট্যান্ড ইন ফ্রন্ট। অনিদ্রিতা তার এমন ব্যবহার মনে মনে রেগে গেলেও কিছু বলল না, কারণ আজকের পর বেঁচে থাকতে পারবে কি তারই ঠিক নাই। সে কিছু না বলে আস্তে আস্তে হেঁটে তার সামনে দাঁড়ায়। দাঁড়িয়ে সে বলিষ্ঠ যুবকটিকে পর্যবেক্ষণ করতে থাকল। তার গায়ে একটা ব্ল্যাক প্যান্ট আর সাদা শার্ট। মনে মনে বলল, এর কি শীত লাগে না নাকি? তার বাইসেপস ফুলানো এবং দৃঢ়। হাত ভাঁজ করলেই পেশির সুস্পষ্ট ভাঁজগুলো চোখে পড়ছে, যেন সাদা শার্টের হাতা ছিঁড়ে মাংসপেশিগুলো বের হয়ে আসতে চাচ্ছে। বাম হাতের কবজিতে একটি রোলেক্স ঘড়ি পরে আছে। সে একটা বিষয় লক্ষ্য করল, ডান কানে নাইফ আকৃতির একটি ব্ল্যাক ইয়ার রিং ঝুলে আছে। এতে যেন যুবকটিকে আরও বেশি আকর্ষণীয় করে তুলেছে। চোখ, নাক, ঠোঁট সব যেন চেহারার সাথে মিলিয়ে নিখুঁতভাবে তৈরি করেছে। এক কথায় সুদর্শন এক যুবক। যে কোনো মেয়ে এক দেখায় প্রেমে পড়বে নিশ্চিত। কিন্তু তার এই সুন্দর চেহারার পিছে যে কুৎসিত কাজ করে বেড়ায়, সেটা জানলে মনে হয় না কেউ আর তার সামনে এসে দাঁড়াবে। তাকে দেখলেই আতঙ্কে শত হাত দূরে থাকবে। তার ভাবনার জগৎ থেকে তার সামনে বসে থাকা যুবকটি টেনে হিঁচড়ে বের করে আনলো একটা প্রশ্ন। নাম কি? অনিদ্রিতা ভাবল মিথ্যা কথা বলবে, কিন্তু তার আগেই বজ্রগম্ভীর কণ্ঠের কথা শুনে থমকে গেল এক মুহূর্ত। ভুল করেও মিথ্যা বলার চেষ্টা করিস না। যেদিন সত্য জানতে পারবো, সেদিন কিন্তু তোর পিছে তোর জীবনের সাথে ঠিক কী ঘটবে তা আমি নিজেও বলতে পারছি না। এমন কথা শুনে অনিদ্রিতা নিঃশ্বাস আটকে আসার অবস্থা, কিন্তু তার এমন ভয় পাওয়া বিষয়টা সামনে বসে থাকা যুবকটা বুঝতে দিল না। অতঃপর কোনো রকম কণ্ঠে দৃঢ়তা এনে নামটা বলল, অনিদ্রিতা। নামটা শুনে উমাইর বাঁকা হাসল।
সে তো প্রথমে তাকে দেখেই বুঝতে পেরেছে এই সেই মেয়ে। সে সিগারেটটা ফেলে দেয়। পিছন থেকে প্যান্টে গুজে রাখা বন্দুকটি বের করে হাত বুলিয়ে থাকা অবস্থায় বন্দুকের দিকে তাকিয়ে থেকেই উমাইর হুঁশকি স্বরে বলল, ভালো লাগলো সত্য কথা বলতে শুনে। আমি আবার মিথ্যাবাদীদের ঘৃণা করি। একটু থেমে আবার বলল, আশা করি তুই এতক্ষণে জেনে গিয়েছিস আমি কে আর কেন এসেছি। অনিদ্রিতা কিছুক্ষণ নিশ্চুপ থাকে, তারপর গম্ভীর মুখে উত্তর দেয়, জানি। উমাইর হুট করেই বন্দুকটি অনিদ্রিতার কপালে সোজাসুজি নিক্ষেপ করে ধরল। অন্যান্য মেয়ে হলে এতক্ষণে কান্না করে ফেলত বা দৌড়ে পালানোর চেষ্টা করত, কিন্তু অনিদ্রিতা এক পাও নড়ল না। উমাইর যেন তার এত সাহস দেখে একটু অবাকই হলো। বাহ, তোর সাহস আছে বলতে হবে। উমাইর বন্দুকটি নামিয়ে অনিদ্রিতাকে ভালো করে পর্যবেক্ষণ করে নিল। ললাটে ভাঁজ ফেলে গুরুগম্ভীর কণ্ঠে বলল, আমার হাতে বন্দুক দেখে তোর ভয় লাগছে না? তুই জানিস তো তোর সাথে এখন ঠিক কী হতে পারে? অনিদ্রিতা তার এমন কথায় অকপটে জবাব দিল, জানি বলেই তো তার জন্য প্রস্তুত হয়ে আছি। আজ হোক, কয় দিন, কয় মাস, কয় বছর, না হয় কয় যুগ পর হলেও মরতে একদিন হবেই। তার অনিদ্রিতাকে আর কথা শেষ করতে দিল না যুবকটি। তার আগেই উমাইর বজ্রপাতের মতো গর্জন করে বলল, স্টপ! অনিদ্রিতার সারা শরীরে বিদ্যুৎ ঝটকা খাওয়ার মতো হলো। সে না চাইতেও দুপা পিছিয়ে গেল। তার মনে হচ্ছে সে একা না, তার সাথে এই দোতলা বাড়ি এবং সম্পূর্ণ ফাঁকা। তার মনে হচ্ছে কানে তালা লেগে গিয়েছে। সে কানে হাত দিয়ে সাফ করার মতো করল। তারপর যখন আস্তে আস্তে ঠিক হতে শুরু করলো, তখন সে উমাইরের দিকে তাকালো। উমাইরের কালো মনির চোখ দুটো যেন আগুনের ফুলকিতে পরিণত হয়েছে। এমনভাবে জ্বলজ্বল করছে যেন এই চোখ দুটো দিয়েই অনিদ্রিতাকে ভস্ম করে ছাড়বে। অনিদ্রিতা বলতে চাইল কিছু, কিন্তু উমাইর তা সম্পূর্ণ করতে দিল না। সে গাম্ভীর্য কণ্ঠে বলল, এই কায়সার উমাইর তাগি, যার দিকে একবার বন্দুক তাক করে তার আর দ্বিতীয়বার বেঁচে থাকার কোনো চান্স থাকে না। কিন্তু তোর ভাগ্য ভালো, তাই বেঁচে গেলি। উমাইর তার রিভলভার এর ট্রিগার এর মধ্যে এক আঙ্গুল দিয়ে রিভলভারটি ঘুরাতে ঘুরাতে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো আর তাচ্ছিল্যের সাথে বলল, বাঁচলি না, বাঁচিয়ে দিলাম। আসলে তোর মতো এতটুকু মেয়ে মানুষের এমন সাহস দেখে আমি সত্যিই ইমপ্রেস হয়েছি। যাই হোক, দোয়া কর যেন তোর সাথে আমার আর দেখা না হয়। বলা তো যায় না আমার আবার কখন মুড চেঞ্জ হয়ে যায়। তারপর বাইরে যাওয়ার জন্য হাঁটা ধরতে আবার পিছনে ঘুরে অনিদ্রিতার পা থেকে মাথা পর্যন্ত দেখে বলে ওঠে, একা একটা মেয়ে মানুষের কিন্তু সব সময় এত সাহস ভালো না। আর এরপর থেকে যেন আমার চোখের সামনে তোকে পড়তে না দেখি। বলেই আবার হাঁটা ধরে। তারপর আস্তে আস্তে কুয়াশায় মিলে যায়। উমাইর চলে যেতেই অনিদ্রিতা ধপ করে চেয়ারে বসে পড়ে। তারপর কাঁপা কাঁপা হাতে কোনো রকম গ্লাসে পানি ঢেলে এক নিঃশ্বাসে শেষ করে চেয়ারে গা এলিয়ে দেয়। তার জানটা যেন বেরিয়ে যাওয়ার মতো হচ্ছে, এত জোরে হার্টবিট চলছে। সে যে কত কষ্টে নিজেকে শক্ত রেখেছিল শুধু সেই জানে। তারপর সে নুডলসের পানে তাকিয়ে থাকে। তার আর আজ গলা দিয়ে তা নামবে না। তারপর শরীরটা টেনে হিঁচড়ে কোনো রকম দোতলায় নিয়ে গেল। তার যেন পা ভেঙে আসছে, নিজেকে খুব অসহায় লাগছে।
সে ভাবতে থাকলো, আজ যদি তাকে মেরে ফেলা হতো তাহলে কি কেউ তাকে খুঁজে পেত? তাকে কি কেউ খোঁজ করত? তার মা কি তার জন্য কান্নাকাটি করত? তার বুকটা কেমন যেন ভার হয়ে ওঠে। রুমে এসে বিছানায় শরীর এলিয়ে চোখ বন্ধ করে নিল। চোখ বন্ধ করার সাথে সাথেই দুই চোখের কোণ দিয়ে পানি পড়তে শুরু করলো। কিন্তু তার চোখের পানি কেউ দেখতে পেল না, একমাত্র ওই জানালার পর্দা দিয়ে উঁকি মারা চাঁদ ছাড়া। উমাইরের আজকে নিজের বাসায় যাওয়ার কথা থাকলেও সে যায়নি। সে খোঁজ পেয়েছে সেই মেয়ে এই শহরেই থাকে। কাল সে নিজেই প্রতিটি কলেজে তার খোঁজ করতে যাবে। সে আগের সেই ডুপ্লেক্স বাসায় ফেরত আসে। সে আজ সারাদিন অনিদ্রিতার উপর তার লুক দিয়ে নজর রেখেছিল, কিন্তু তেমন সন্দেহজনক কিছু দেখেনি। আর শুনেছে মেয়েটা এই শহরে নতুন। আর তার অমন সাহস দেখে সে নিজেও কিছুটা অবাক হয়েছে। তার অকারণ মেয়েটাকে মারতে ইচ্ছে হয়নি। ছোটোখাটো একটা ভুল করে ফেলেছে, ক্ষমা করাই যায়। উমাইর ফ্রেশ হয়ে নিচে নেমে নিজের জন্য কুকিং করতে থাকলো। সে তার নিজের খাবার নিজেই রান্না করতে পছন্দ করে। সে অন্যের হাতের রান্না খেয়ে সেই স্বাদ পায় না যেটা তার রান্নায় পায়। উমাইর রান্না শেষ করে খেয়ে রুমে এসে ফোন হাতে নেয়। কল ধরে অপর প্রান্ত থেকে একজন এর কথা বলা শোনা গেল। হ্যালো ইয়াং ম্যান, সারাদিন পর এখন কল দিলে যে? উমাইর ট্রাউজারের পকেটে এক হাত পুরে বারান্দায় দাঁড়িয়ে আকাশপানে তাকিয়ে উত্তর দেয়, আজ সারাদিন একটু ব্যস্ত ছিলাম তাই। আচ্ছা বলো, কেমন আছো? উমাইর সেই কথার জবাব না দিয়ে গম্ভীর কণ্ঠে প্রশ্ন করে, সে কেমন আছে এখন? অপর প্রান্তে থাকা 50 ঊর্ধ্ব ডক্টর আতাহার চৌধুরী একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলা শোনা গেল। এতে যেন উমাইর যা বুঝার বুঝে গেল। সে আর একটা কথাও বলল না, কল কেটে দিল। কিছু মুহূর্ত পার হওয়ার পর সে হুঙ্কার দিয়ে বলে ওঠে, টনি! উমাইর আকাশপানে তাকিয়ে বারান্দার রেলিং শক্ত করে ধরে বজ্রপাতের ন্যায় গর্জন করে বলে ওঠে, এই আকাশের নিচে যখন আছি দেখা তো হবেই, কিন্তু সেই দেখা খুব একটা সুখকর হবে না। সেই দেখাই হবে তোর জীবনের শান্তির শেষ দিন। তারপর যতদিন যাবে তা সম্পূর্ণ জাহান্নামের মতো অনুভব করবি। এটা এই উমাইর কাইসার তাগির ওয়াদা।